ओके लालू से है ना 5000 ही আছে এখন বেতুলারি একদম আপনার হয়ে আপনি খাবেন কি রাখবেন লালু সে কোচ বুঝলেন কি না তাই তো তোমার শরমের পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলবো আমার তোমার যৌবনের মনোচাকে সমস্ত উদাহরণ করে আমার উপর তো সদা এটা আমি মামা ভীষণ সুন্দর তাই বুঝি সত্যি যাকে বলে তোমার লোভ হচ্ছে বুঝি কিছু বলো আঙুল দেখতে পাই ওই আঙুলের গুচ্ছ আমার নাগালের বাইরে গেলে বলো না কেন আঙুল ফলটা আর মেজে বলছি নয় তোমার আমার মনে চা যদি এক হয় তাহলে বাবাটা কোনো বাকি রাখতে হয় আজ থেকে তুমি আমার কি বলে গেলে হ্যাঁ সবার সামনে আমি তোমার মেজে বলছি আর তোমার সামনে আমি শুধু তোমার পিউলি বেঁচেছি ভালো শুধু তোমাকে ভালোবাসে আজ তোমাকে বাঁচবো ভালো চিরদিন ভালো চিরদিন
স্পেশাল অ্যাপয়েন্টমেন্টটা অনেক আগে থেকে হয়েছে নাকি বলেন দিনেশ বাবু? শিওর। তখন যদি জানতাম আপনি বিপুলের অরিজিন আমার মস্ত জঙ্গলের হাজবেন্ডের ভাই, তখনই আমাদের সম্পর্কের বন্ধনটা মজবুত করে দিতাম। দাদা তুমি এই প্রথম আমাদের বাড়িতে এসেছো, না খাইয়ে কিন্তু তোমায় ছাড়ছি না। আমি তো তোমার একমাত্র মানে বোন। আমি তো এখন প্রায়ই আসবো। তাই বলে প্রথম দিন এসে না খেয়ে চলে যাবেন আমি মানতে রাখি। আপনাকে না খাইয়ে কি থাকতে পারি? শেখর হ্যাঁ বলুন, এটা কিন্তু আমার গুণ। এই ভদ্রলোককে তুমি কিন্তু না খাইয়ে ছাড়বে না। কৈলাস, মাই ডার্লিং কৈলাস, তুমি কেমন আছো? আমি ভালো নেই কৈলাস। বিয়ের পর ভাস্কর সম্পূর্ণ বদলে গেছে। আমার না একটু ভালোবাসে না। আমি জানতাম। আমার থেকে ওর দাদা বৌদি না বড্ড আপন। আমি জানতাম পিউলি, তোমাকে এইভাবে কাঁদতে হবে। আমার জন্য তুমি আর একটা মাস অপেক্ষা করতে পারলে না। হঠাৎ করে ভাস্করকে বিয়ে করে ফেললে। অথচ ভাস্করের চেয়ে আমি শতগুণ বেশি ভালোবাসতাম। আমি ভুল করেছি কৈলাস, ভাস্করকে বিয়ে করে আমি মহা ভুল করেছি। এবার তুমি তোমার কাছে নিয়ে চলো কৈলাস। এখনই তা সম্ভব নয় ডার্লিং। চিন্তা কি? আমি তো আবার আসবো। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি ভরিয়ে দেবো। কিন্তু রোজ রোজ তোমাকে কিভাবে একান্ত আপন করে কাছে পাবো? আর তাছাড়া ও দাদা বৌদিটা বড্ড শেখেলে। রোজ রোজ তোমায় এখানে আসা দেখলে নিশ্চয়ই কোনো সন্দেহ করবে। সন্দেহ যাতে না করে আমার ব্যবস্থা আমাদেরই করতে হবে। তা কেমন করে? ভাস্করকে বলে হ্যাঁ, তোমার সংসার থেকে ওদের আলাদা করে দাও। ওদের কথা আমার অধিকার ছিল না। ঠিকই বলেছো কৈলাস, তুমি ঠিকই বলেছো। ওদের জন্য আমি ওরা আমার ছিল শত্রু। ওই শত্রুদের আমি ভালোবাসতে শেখো পিউলি। কারণ শত্রু যতই নির্দয় হোক, ভালোবাসা দিয়ে তাকে জয় করা যায়। একে তুমি অফিসে না গিয়ে বাড়ি ফিরে এলে যে? কেমন যেন একটু অসুস্থ বোধ করলাম, তাই। বাড়ি ফিরে একবারে সোজা আমার ঘরে ঢুকে পড়েছো। জানো না আমার ঘরে আসতে হলে পারমিশন নিয়ে আসতে হয়? পারমিশন? আমি স্ত্রীর ঘরে আসবে, তার আবার পারমিশন কিসে? স্ত্রী হলেও আমার পার্সোনাল ব্যাপারে তোমার মাথা গোলাটা উচিত নয়। কারণ আমার ঘরে ঢোকার আগে তোমার পারমিশন নেওয়াটা উচিত ছিল। কারণ আমি আমার দাদার সঙ্গে জরুরি আলোচনা করছিলাম। দাদা? ও, ওই ভদ্রলোক বুঝি তোমার দাদা? তাছাড়া তোমার দাদার সঙ্গে কি এমন জরুরি আলোচনা করছিলে যে আমি বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করায় সেই আলোচনার ব্যাঘাত ঘটল পিউলি? কি বলে? তাছাড়া তোমার যে কোনো দাদা ছিল তা তো আমার জানা ছিল না পিউলি। মানে ভাস্কর বাবু, আমি হলাম পিউলির বাস্তুত দাদা। বিশেষ অসুবিধায় আপনাদের বিয়েতে আমি উপস্থিত হতে পারিনি, তাই আপনার কাছে আমি অছেড়াই থেকে গেছি। ও আচ্ছা, দেখি পিউলি, তোমায় না আমি কতবার বলেছি এই অশ্লীল পোশাকে তুমি সাজবে না। তাছাড়া তোমার দাদা কি ভাবছে বলো তো? না না, আমি কিচ্ছু ভাবিনি। সে কি, আমি পিউলির স্বামী, অথচ পিউলিকে এসে দেখে আমারই লজ্জা হচ্ছে, আর আপনি দাদা হয়ে বলছেন। মানে আগে আমারও লজ্জা হতো, এখন অবশ্য মানিয়ে নিয়েছে। না হেসে কি বলতে চাও তা কষ্ট করে বলো। আমি তোমায় শেষবারের মতো বলছি পিউলি, এই অর্ধরঙ্গিনী সাজে তুমি আর সাজবে না। অর্ধরঙ্গিনী? হ্যাঁ হ্যাঁ, অর্ধরঙ্গিনী। পিউলি, তুমি তো আমার বৌদিকে অনেকবার দেখেছো। তাছাড়া তুমি তোমার ড্রেসিং টেবিলের আয়নায় তোমার চেহারাটা অনেকবার দেখেছো। এখনো কি চিনতে পারলে না?
কোনটা সুন্দর আর কোনটা সুন্দর সে কোনো প্রয়োজন নেই। পিউলি, তুমি আমার স্ত্রী, তার চেয়ে বড় পরিচয় এই বাংলার শাশ্বত চিরন্তন বধূ। এই হালকাটা ব্লাউজ আর নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরাটা কোনো গৃহবধূর কাজ নয়। তাই বলে দেবো না। মাথায় এক হাত ঘোমটা টেনে, কপালে মস্ত বড় চাঁদের মতো টিপ পরি, লজ্জাবতী লতা সেজে ঘরে করে বসে থাকবে। কারণ এটাই বাংলার মথুরা সাজে। আমার ঠাকুমা, মা, এমনকি বড় বউ পর্যন্ত এই সাজেই সেজে এসেছে। ওই সমস্ত পুরানো কুসংস্কার আমি মানতে বাধ্য নই। পুরনো কুসংস্কার নয়তো কি? প্রাচীন সভ্যতা অনেকখানি বদলে গেছে, মানুষ আগের তুলনায় অনেকখানি উন্নত, অনেক সংস্কার মুক্ত। তাই তো আপনাদের ওই বধূ সংস্কারের করে আমি একটু মডার্ন করে নিয়েছি। মডার্ন ওই বধূ সভ্যতার সংস্কার করতে গিয়ে তোমরা যে বড় বধূর সাজে তাকে বেছে নিয়েছ বৌমা। কি বলেন? কি আর বলবো মেজো বৌমা, আজকে যে সাজে তুমি সেজেছ তোমার দিকে তাকাতেও আমাকে লজ্জা করছে। এই পোশাকের মর্ম আপনি কি বুঝবেন? আপনার পেটে তো সেখানে তাহলে পুরনো পাঁচশোর পুঁতি শিক্ষা। মেজো বৌমা, আমার মধ্যে রয়েছে পুরনো পাঠশালার পুরনো পুঁথির চিন্তা। তুমি রাজ অট্টালিকার উচ্চ শিক্ষিত আধুনিকা। তোমার মাথায় এটা জানা নেই, তোমাদের ওই আধুনিক শিক্ষার কিন্তু জন্ম হয়েছিল এই খরচালের পাঠশালায়। কারণ কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকেও একদিন আমার মতো করতে হয়েছিল ওই খরচালের পাঠশালায়, ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে। ও তোমাকেও একদিন আমার মতো মাটির স্লেটে খড়ি পেন্সিল দিয়ে লিখতে হয়েছিল ধারা হাতে, একে চন্দ্র, দুয়ে মঠ, তিনে নেত্র। আমরা কেন পিউলি? পর্দার কথার জবাব দাও। তার আগে তুমি জবাব দাও। আর কত অপমান আমাকে সহ্য করতে হবে? অপমান? হ্যাঁ, অপমান। বলো বলো, কি আমার অপরাধ? আমরা তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাকে বিয়ে করিনি। আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তাহলে আমার হয়ে তুমি কেন কথা বলছো না? তোমার দাদা কেন কোথায় কোথায় আমাকে অসম্মান করবে? দাদার কথায় বলে কখনো অসম্মান হয় না মেজো বৌমা। কে দাদা? আপনি? আমার দাদা হওয়ার যোগ্য কি আছে আপনার? কি বললে? এখনো আমার কিছুই বলা হয়নি। এবার আমি একটা একটা করে সব বলবো। আজ এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে মেজো গেছো। বৌমা, আরে মেজোরা, এত কথা বলিস না। তোর বড় ঠাকুর অনেক কষ্ট করে এই সংসার করেছে। এই সংসার ভেঙে দিস না ভাই। এই সংসার ভেঙে দিস না। তোমাদের সংসার করতে গিয়ে আমি তো আমার সংসারটাকে নষ্ট করতে পারি না। আর তাছাড়া তোমরা আমার কে যে তোমাদের নিয়ে আমার সংসার করতে হবে? আজকের সম্পর্কটা তুমি অস্বীকার করলেও ভাস্কর আমার ভাই, তাই আমি জীবিত থাকতে আমার ভাইকে আমি কোনোদিন আলাদা হতে দেব না। ভাই হয়েও ও এখন আমার স্বামী। তাই কোন স্বামীর কাছে তার মা, বাবা, দাদা, বৌদির চেয়ে ও অনেক বেশি আপন। কি বললে? মা, বাবা, দাদা, বৌদির চেয়ে বউ বেশি আপন? মেজো বৌমা ঠিক কথাই বলেছে ভাস্কর। পর্দা এইটাই হলো প্রকৃত আধুনিক শিক্ষা। আর সেই শিক্ষার বিচারে প্রত্যেক স্বামীর কাছে তার বাবা, মা, ভাই, বোনের থেকে বউ অনেক বেশি আপন হয়। কোন কথায় তুমি দুঃখ পেও না পর্দা? শত চেষ্টা করলে ও কখনোই আমাকে তোমার কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারো না। বৌদি, এইভাবে কথা করে করিস না ভাই। তুমি তোমাকে ফোন করতে হবে না। শুধু চোখ রাঙানোই নয় পিউলি, এবার আমি আমার কর্তব্য করতে বাধ্য হব। এই মুহূর্তে তুমি দোষ স্বীকার করে দাদা বৌদির কাছে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব। ক্ষমা যদি চাইতে হয়, তোমার দাদা ক্ষমা চাইবে।
তা আমি সব নেব। না দাদা না, আমি তোমার পথ ধরে পারি না। আমি তোমার চিরদিন ভাই হয়ে থাকতে চাই। আমার কি মন বলছে মা, কে যেন তোর হাত ধরে আমাদের কাছ থেকে একটু না দাদা না, আর আমি তোমার কখনো তোমার স্বামীর গায়ে তুমি যেন আমার শান্তির সংসার থেকে ভেঙে গেল। আমি তোমার কাছে হাত জোর করে আমার সংসারটাকে ভেঙে তুমি চিতার আগুনে জ্বালিয়ে দিও না বৌমা। তুমি চিতার তুমি আমার গায়ে চড় মেরেছো। স্বামী বলে তোমায় কিন্তু আমি প্রথমবার ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার কিন্তু আমি তোমায় কিচ্ছুতেই ক্ষমা করবো না। কথাটা মনে থাকবে যেন। বৌদি, এ আমি কি ভুল করলাম? কেমন কেমন করে আমি ভুলের প্রায়শ্চিত্ত করবো? একই সব ঠিক হয়ে যাবে ভাই। মেজর মতো তুই ওই জন্য মাথা গরম করিস না ভাই, একটু শান্ত হয়ে থাকিস। আমি নিজেকে সান্ত্বনা দেব। জীবনে যে ভুল আমি করেছি আর প্রায়শ্চিত্তের যে কোনো পথই আমার কাছে খোলা না। এবার বোধহয় আমি পাগল হয়ে যাবো বৌদি, পাগল হয়ে যাবো। ওরে না, নারে, তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে তো দাদা কেমন করে শান্ত থাকবে বুঝতে পারি। কি হয়েছে বৌদি? কই কিছু হয়নি তো? বর্দার মেজটা কাঁদছে কেন? কই কাঁদেনি তো? আমি চোখে দেখতে পাই না বলে তোমরা আমার কাছে সব কথা গোপন করতে চাও, তাই না বৌদি? কিন্তু কেন বৌদি, কেন? আমিও তো এ সংসারের একজন। এ সংসারের সুখ হাসি আনন্দে ভাগ তোমরা আমাকে দিয়েছো, তাহলে তাহলে এ সংসারের দুঃখের সমান ভাগ তোমরা কেন আমাকে দেবে না বৌদি? ওরে সাক্ষর, তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই ভাই। তুই আমাকে ক্ষমা করিস ভাই, তুই আমাকে ক্ষমা করিস, আমাকে তুই তোমরা সবাই আমি অন্ধ বলে তোমরা সবাই শুধু আমাকে করুণা করতে চাই না তোমাদের করুণা। আমিও যে তোমাদের মতো একটু কাঁদতে চাই বৌদি, একটু কাঁদতে চাই। তুমিও কাঁদছো সাক্ষর? দিদি, তুমি একবার আমার সামনে আসো, আমি একবার তোমায় ভালো করে দেখবো। তুমি আমায় দেখবে সাক্ষর? হ্যাঁ দিদি, আমি তো অন্ধ, তাই আমার অন্তর দিয়ে তোমায় একবার ভালো করে দেখবো। তোমার চোখে জল কোথায় দিদি? আমি তো কাঁদিনি ভাই। এত শীঘ্রই নিজেকে তুমি পাশার করে নিলে দিদি? বধূ হওয়ার স্বপ্ন বুঝি মন থেকে মুছে ফেলেছো? চুপ করো সাক্ষর, তুমি চুপ করো। আজীবন আমি তোমার দিদি হয়েই থাকতে চাই। কিন্তু আমি যে তোমায় বৌদি রূপে দেখতে চাই দিদি। তুমি তো আমাকে দিদি রূপে পেতে চেয়েছিলে সাক্ষর। আমি ভুল করেছিলাম, আমি দিদি চাই না, আমার বৌদি চাই। সাক্ষর, ওই সব আমি তো কখনো তোমার কাছে কোনো প্রার্থনা করিনি ঠাকুর। আজ আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমার এই মনের সামান্য চাটুকু তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো, তুমি পূর্ণ। পূর্ণ হবে না রে সাক্ষর, তোমার চাওয়া কখনো পূর্ণ হবে না। তাই তো তোমার বৌদি হওয়ার বাসনা ভুলে গিয়ে আমি চিরকাল এই বাড়িতে তোমার দিদি হয়েই রয়ে গেলাম, তোমার দিদি হয়েই রয়ে গেলাম, তোমার দিদি হয়ে
চৌগুরি ধৈর্য ব্যক্তি, একটু জল দাও, একটু জল। এগুলো খেয়ে নিন। তুমি লোক দেখাতে এসেছো? আজ 1 সপ্তাহ 1 বিন্দু জল পর্যন্ত না দিয়ে থালা ভর্তি খাবার নিয়ে রসিকতা করতে এসেছো? বিশ্বাস করুন, রসিকতা করতে আমি আসিনি। আমার সামনে থেকে নিয়ে যাও, যাও, চলে যাও বলছি। দয়া করে চেঁচাবেন না, আস্তে কথা বলুন, নইলে যে বিপদ হবে। হোক বিপদ। বিশ্বাস করুন, আপনার ভাগ্যকে নিয়ে রসিকতা করতে আমি আসিনি। আমি বহুবার চেষ্টা করেছি ওদের দৃষ্টি এড়িয়ে আপনার এখানে খাবার পৌঁছে দিতে, কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি আসতে পারিনি। তাই বলছি না, আমি খাবো না। ওতে বিষ মেশানো আছে। বিষ দিয়ে তোমরা আমায় মেরে ফেলতে চাও। না, আমি বাঁচতে চাই, আমি ফিরে পেতে চাই আমার হারানো অতীতকে। যাও যাও, নিয়ে খাও ওই সমখাদ্য। এগুলো খেয়ে নিন বাবা। বাবা, তুমি আমায় বাবা বললে? হ্যাঁ, মনে করুন না আমি আপনার ছেলে কি কোনোদিন বাবার মুখে বিষ তুলে দিতে পারে না? কাঁদবেন না বাবা। জানো বাবা, আমারও না তোমার মতো একটা ছেলে ছিল, কিন্তু ওই বেমাংস বেড়াচ্ছে আমার চোখের সামনে আমার ছেলেকে মেরে কি বলছেন আপনি? শুধু তাই নয় বাবা, ওই শয়তান আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরেছে। আমার একমাত্র মেয়ে আমার বাবুরিকে কোথায় যে পাথর করেছে, আমি আজও পর্যন্ত আমি তার কোনো কিন্তু কেন? আমার সমস্ত সম্পত্তি কেড়ে দেওয়ার জন্য। যে বেবি ফুড কারখানার মালিক হিসাবে প্রেমাংশু ব্যানার্জি নিজেকে পরিচয় দেয়, তারপর একদিন সেই কারখানার মালিক ছিলাম আমি, এই সিদ্ধান্ত বললি। আচ্ছা, আর ওই প্রেমাংশু ব্যানার্জি ছিল আমার কারখানার ম্যানেজার। ওকে আমি আমার ছেলের মতো মানুষ করেছিলাম। হতভাগা সেই ভালোবাসার সুযোগ নিয়ে আমার পরিবারটাকে একেবারে শেষ করে দিল। কিন্তু কেন? কাঁদবেন না বাবা, কাঁদবেন না। যা হারিয়ে গেছে তা হয়তো আপনি ফিরে পাবেন না, তবে আমার দৃঢ় বিশ্বাস যা বর্তমান রয়েছে তা আপনি একদিন নিশ্চয়ই ফিরে পাবেন। তাই বলছি, আর দেরি না করে এই খাবারগুলো খেয়ে নিন। আমি দূর থেকে পাহারা দেবো। আমার এই ঘন্টার ধ্বনি শুনলে শীঘ্র এই খাবারগুলো আপনি লুকিয়ে ফেলবেন। আমি বরং জলটাই খেয়ে নিই। কিন্তু কেউ যদি এসে পড়ে তাহলে তো আমার কিছু হবে না। আমি বরং আগে রুটিটাই খেয়ে নিই। না না, ওটা আমার মনে কোনো শব্দ আমি শুনতে পাইনি। আমি শীঘ্রই এগুলো খেয়ে নিই। আমি শীঘ্রই এগুলো খেয়ে নিই।
শঙ্কর মাছের চাবুক। আমার বেরোনা খেতে না দাও, ওই গ্লাসের জলটুকু অন্তত আমার পান। জল খাবি? নে, খা। বিপদ হয় আমার গলা শুকিয়ে আসছে। আরিও! আরিও! কোথায় ছিল ননসেন্স? এই পাগলাটার ঘরে খাবার এলো কোথা থেকে? Shut up! আমার আদেশ অমান্য করে কে বাচ্চারা খাবার দিয়ে গেল তার তদন্ত নাকি আমাকেই করতে হবে? তোমার ভুল হয়ে গেছে বস, আর কখনো এমন হবে না। এই, এই পাগলা, কালকে তোকে খাবার পৌঁছে দিয়েছে। এখনো বল কে তোকে খাবার পৌঁছে দিয়ে গেছে? আমি কোনো কথাই তোদের বলবো না। সাবধান সাবধান, Get out, rascal! আমার ডিস্টার্ব করতে এসছিস। সময়ের সংকেত রয়েছে, বিপদের সংকেত জানাতেই আমার এই ঘন্টা ধরি। আরে পাগলাটাকে কে খাবার পৌঁছে দিয়ে গেছে তুই জানিস ঘন্টা হারাম? আপনি না স্যার, এই পাগলা তোমাকে না স্যার এটি মানা করেছে, না খেয়ে থাকতে পারো না। খবরদার খবরদার বলছি, দিলেও খাবে না আর না দিলেও খাবে না, মনে থাকবে। পরে থাকবে, আমার দিলেও খাবো না, না দিলেও খাবো না, দিলেও খাবো না, না দিলেও খাবো না। তোমার চোখে জল কেন ঘন্টারাম? কেন? আপনার যে বড় বিপদ, বিপদ? বিপদ মানে বিপদ, একেবারে ভয়ঙ্কর বিপদ। নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার সমস্ত কালি বিদ্যা চিনে ফেলেছে, তাই আপনাকে বাঁচ দিতে এখানেই ছুটে আসছে। কন্ডার অফিসার, তুমি না জেনে পাগলের গুহায় প্রবেশ করেছ।